এই সরু পথটি যেন ইতিহাসের নীরব এক গলি, যেখানে প্রতিটি পদক্ষেপে অতীত মুখ তুলে চেয়ে থাকে, যেন আমি হাঁটছি না, ভেসে যাচ্ছি সময়ের ভেলায়। দেয়ালে দেয়ালে, স্তম্ভে স্তম্ভে, কাঠের জানালায় লুকিয়ে আছে গল্প, কান্না আর হারিয়ে যাওয়া চিহ্ন। আজ এসেছি নগর কসবায়, একটি জনপদ যা শুধু ইট পাথরের নয়, বরং ইতিহাস, ঐতিহ্য আর বিস্তৃত স্মৃতির ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে একটি দীর্ঘশ্বাস হয়ে। মধ্যযুগে সুলতানি শাসনামলে ব্যবসায়ীরা ছোট ছোট শহর বা উপশহর গড়ে তুলেছিলেন। গ্রামের চেয়ে বড় আর শহরের চেয়ে ছোট বসতি সমৃদ্ধ এলাকাগুলোকে বলা হতো কসবা। বাংলাদেশে এখন পর্যন্ত ৩৭টি কসবার সন্ধান পাওয়া গেছে, তার মধ্যে একটি মুন্সিগঞ্জের নগর কসবা। ভারতবর্ষে মুসলিম শাসনামলে এই নাম দেয়া হয়। অনেক ঐতিহাসিকের মতে কসবার আদি নাম ছিল কৈলাগড়। কিল্লা শব্দের অর্থ সেনানিবাস, যার পরিবর্তিত রূপ কৈলা। গড় অর্থ দুর্গ। মুসলমানদের শাসনামলে কসবা ছিল কিল্লা বা সেনানিবাস, আর এভাবেই কৈলাগড় থেকে কসবার উৎপত্তি। সুলতানি আমলের উপবিভাগীয় প্রশাসনিক কেন্দ্র ছিল কসবা। কসবাগুলোর অধিকাংশই বর্তমান জেলা শহরের মধ্যে বা অদূরে অবস্থিত ছিল। এসব কসবার নামের সঙ্গে অনেক রাজকীয় আমলার পদবীর সংযুক্তি লক্ষ্য করা যায়। কাজীর কসবা, কোতোয়ালের কসবা, শহর কসবা, নগর কসবা ইত্যাদি। কসবাগুলোর অবস্থান, একটির সঙ্গে অপরটির দূরত্ব, রাষ্ট্রীয় কিংবা প্রাদেশিক রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এবং নামের সঙ্গে যুক্ত রাজকীয় পদবি ও অন্যান্য বিষয় বিবেচনা করে কসবাকে সুলতানি আমলের একটি উপবিভাগীয় প্রশাসন কেন্দ্র বলা যেতে পারে। সুলতানি আমলের কসবাকে জেলা হিসেবে চিহ্নিত করা যায়। কসবার দায়িত্বে ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা, একজন কাজী ও একজন কোতোয়াল। মুঘল আমলে অধিকাংশ কসবা গুরুত্বহীন হয়ে পড়েছিল, তবে ব্রিটিশ আমলে হিন্দু ব্যবসায়ীদের এলাকা হিসেবে নগর কসবা পুনর্নির্মিত হয়, কারণ ব্যবসার সুবিধার্থে তারা মীর কাদিমের নদীবন্দর ব্যবহার করতেন। ১৯৪৭ সালের দেশভাগের সময় অধিকাংশ হিন্দু পরিবার কলকাতায় চলে যায়। সাম্প্রদায়িক দাঙ্গার কারণে ১৯৫০ সালের শেষ পর্যন্ত তাদের দেশত্যাগ অব্যাহত ছিল। হিন্দু পরিবারগুলো রাতের আধারে জমি বাড়ি ফেলে নীরবে ওপার বাংলায় আশ্রয় নেয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রায় সব পরিবার দেশ ছাড়ে। এখানে আসছিল ভালো ভালো ইয়ে ছিল, এইগুলো আস্তর মাস্তর করা ছিল, সব কিছু কমপ্লিট আসছিল। এখানে একটা ঘর ছিল, বড় ঘর ছিল। আমরা যেতামাই দেখছি, মনে করেন এখানে পুজো তামাই তো দেখছি আমরা। পুজোর পর সারা বিশ্বে গেছে ভারতে। অনেকে এইখানে থেকে ভয়ভীতি পাইছে বা চলে গেছে, ওখানে গিয়ে তারা একটা স্থান নিছে, ওখানে রয়ে গেছে। এখানে হয়তো কেউ বিকি ঠিকি করে চলে গেছে, কেউ এইভাবে ফালাই রাখি চলে গেছে। এরপরে বড় করে কেউ ডিজাইনার রয়েছে, এইভাবেই আছে আর কি সবাই। হিন্দু পরিবারগুলো চলে যাওয়ার পর বাড়িগুলো বেশিরভাগ খালি পড়েছিল। তারপর ধীরে ধীরে সেগুলো স্থানীয় প্রভাবশালীদের দখলে চলে যায়। সেই দখলকারীর বংশধরেরা এখন এই সম্পত্তির মালিক। তারাই সব জরাজীর্ণ ভবনগুলোতে বসবাস করছেন, পাশাপাশি ঘর ভাড়াও দিয়েছেন। আমরা মনে করেন এখানে আমরা পূজা আশ্রম করি, বাইরে মুসলমানরা নামাজ টামাজ পড়ে, আমরা সম্মিলিতভাবে এখানে আমরা সবাই থাকি বা করি। নগর কসবার বাড়িগুলোর বেশিরভাগই ২ তলা বিশিষ্ট, যদিও উচ্চতায় খুব বড় নয়। বাড়ির দেয়াল ও স্তম্ভগুলো দৃষ্টিনন্দন নকশা অঙ্কিত। এ ধরনের কারুকার্য বাড়ির তৎকালীন মালিকদের সম্পদ ও সুরুচির প্রমাণ দেয়। দুর্ভাগ্যবশত অনেক বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এমনকি বর্তমান মালিকেরা কিছু কিছু বাড়ি ভেঙে ফেলেছেন। আজ নগর কসবা নীরবে কাঁদছে। সেই কান্না চাপা পড়ে আছে নিত্যদিনের কোলাহলে। প্রত্নতত্ত্ব আইনে বলা আছে ১০০ বছরের পুরনো যে কোনো স্থাপনাকে সংরক্ষণ করা উচিত। যেভাবে পানামনগরকে সংরক্ষণ করা হয়েছে, ঠিক তেমনিভাবে নগর কসবাকেও সংরক্ষণ করা দরকার। কারণ এটা শুধু স্থাপত্য নয়, এটা আমাদের ইতিহাস, পরিচয় আর অস্তিত্ব।